আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত আরেকটি এডুকেশনালমূলক ভিডিওতে। কিছুদিন আগে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি প্রক্রিয়া শুরু করেছে, কিন্তু বিগত 2 দিন ধরে আসলে এখনও কোনো পূর্ণাঙ্গ সার্কুলার তারা প্রকাশিত করতে পারেনি। কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় গতদিন যখন দেখলাম আসলে খুলনা বিশ্ববিদ্যালয় তাদের চূড়ান্ত সার্কুলার প্রকাশিত করেছে, তখন আমি আসলে সবগুলোই আলোচনা করে তোমাদের কাছে উপস্থাপন করেছি। এবং সেই ধারাবাহিকতায় যখন আমি রাতে আসলে চেক করতে যাই, দেখি যে হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ও তাদের প্রতিটি ইউনিট ভিত্তিক পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশিত করেছে। এবং আসলে আজকের ভিডিওতে আমি সেটাই পূর্ণ আলোচনা করার চেষ্টা করব। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম। আমি আমার চ্যানেলে সকল এডুকেশনাল নিউজ, সকল এডুকেশনাল কন্টেন্ট এবং পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভিত্তিক ক্লাস নিয়ে থাকি, যাতে তোমার পড়াশোনা একটু সহজ হয় এবং তুমি যেন খুব সহজেই তোমার এই যে অ্যাডমিশন জার্নি, পাশাপাশি যে তোমার একাডেমিক লাইফ, দুইটাই কিছু একটা ভালো কিছু একটা করতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটিকে ফলো করবে। কারণ আমি আমার চ্যানেলে এইরকম আসলে সকলেই সার্কুলারগুলো পূর্ণ আলোচনা করি, যেন কোনো খুঁটিনাটি জিনিস তোমাদের দ্বারা যেন বাদ না যায়। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আসলে দেখতে পাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে বিজ্ঞান ইউনিটের একটি সার্কুলার, অর্থাৎ এই ইউনিট যেটাকে আমরা এই ইউনিট হিসেবে চিনি। তো এই ইউনিটের সার্কুলার 2025-26 শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট ভর্তি প্রোগ্রাম, এবং এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে 20 ডিসেম্বর 2025 শনিবার সকাল 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। অর্থাৎ এই পরীক্ষাগুলো আসলে হয় হচ্ছে এমসিকিউ এবং লিখিত পরীক্ষা। তো দুইটা পরীক্ষার জন্য আসলে 1.5 ঘন্টা বরাদ্দ করা হচ্ছে। এবার আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান ইউনিটের অধীনে বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের বিভাগসমূহ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে 2025-26 শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ফার্মাসি অনুষদে 4 বছর মেয়াদি বি ফার্ম এবং 5 বছর মেয়াদি ফার্ম ডি এবং অন্যান্য অনুষদ ইনস্টিটিউটে 4 বছর মেয়াদি যে কোর্সগুলো অফার করা হচ্ছে। এবার আসলে দেখি যে বিভিন্ন যে বিভাগ আছে, বিভাগের আন্ডারে কয়েকটা তোমার ইনস্টিটিউটের কয়টা বিষয় আছে এবং সেই বিষয়গুলোতে আসলে কয়টা সিট আছে। তো প্রথমত হচ্ছে বিজ্ঞান অনুষদের সাবজেক্টগুলো হচ্ছে পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন, পরিসংখ্যান, ফলিত গণিত। তো পদার্থবিজ্ঞানে মোট আসন সংখ্যা হচ্ছে 100টি, গণিতে হচ্ছে মোট আসন সংখ্যা 130টি, বিজ্ঞান শাখার জন্য হচ্ছে 127টি, মানবিক অথবা সাধারণ শাখার জন্য 3টি আসন বরাদ্দ করা হয়েছে। রসায়নের জন্য সিট রয়েছে 90টি, পরিসংখ্যানের জন্য বিজ্ঞান শাসকের জন্য রয়েছে 87টি এবং মানবিক অথবা সাধারণ শাখা থেকে মোট 3টি আসন বরাদ্দকৃত রয়েছে। ফলিত গণিত আসন সংখ্যা 60টি। এবার আসে জীববিজ্ঞান অনুষদের যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে মৃত্তিকা, পানি ও পরিবেশ, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিদ্যা, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, মনোবিজ্ঞান, অণুজীব বিজ্ঞান, মৎস্য বিজ্ঞান, জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি। এবার যদি দেখি আসলে মৃত্তিকা, পানি ও পরিবেশ, এখানে আসন সংখ্যা রয়েছে 100টি, উদ্ভিদ বিজ্ঞানের আসন সংখ্যা রয়েছে 70টি, প্রাণীবিদ্যা আসন সংখ্যা রয়েছে 80টি, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানের আসন সংখ্যা রয়েছে 60টি, মনোবিজ্ঞান বিজ্ঞান শাখা থেকে 40টি সিট এবং মানবিক ও সাধারণ শাখা থেকে 20টি সিট এবং বিজ্ঞান ব্যবসা শিক্ষা শাখা থেকে মোট 20টা সিট, এই মোট 80টা সিট রয়েছে মনোবিজ্ঞানে। অণুজীব বিজ্ঞানে রয়েছে 40টি সিট, মৎস্য বিজ্ঞানে রয়েছে 40টি সিট, জিন প্রকৌশল জীব প্রযুক্তিতে রয়েছে 30টি সিট। এবার আসে ফার্মেসি অনুষদের যে আন্ডারে ফার্মেসি বিষয়টি, এটির আসন সংখ্যা রয়েছে 85টি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের আন্ডারে রয়েছে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান শাখা থেকে হচ্ছে 50টি সিট, মানবিক শাখা থেকে 25টি এবং ব্যবসা শিক্ষা শাখা থেকে 5টি, মোট 80টা সিট বরাদ্দকৃত রয়েছে। এবার আছে ভূতত্ত্ব, এখানে বরাদ্দকৃত সিট সংখ্যা হচ্ছে 50টি, সমুদ্র বিজ্ঞান এটা আসন সংখ্যা 40টি, ডিজাস্টার সায়েন্স এবং ক্লাইমেট রেজিলিয়েন্স এটা আসন সংখ্যা 40টি, আবহাওয়া বিজ্ঞান এটার আসন সংখ্যা 30টি। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ রয়েছে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, যেখানে আসন সংখ্যা রয়েছে হচ্ছে 75টি, ফলিত রসায়ন ও কেমিকৌশল আসন সংখ্যা রয়েছে 60টি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা রয়েছে 65টি, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা রয়েছে 30টি, রোবোটিক্স অ্যান্ড মেগাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর আসন সংখ্যা রয়েছে 30টি। এবার যদি দেখি পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্সের আসন সংখ্যা রয়েছে 55টি, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্য বিজ্ঞানের আসন সংখ্যা বরাদ্দ রয়েছে 40টি, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এখানে আসন সংখ্যা রয়েছে 50টি, লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে আছে লেদার ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা রয়েছে 50টি, ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা রয়েছে 50টি, লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং এটার আসন সংখ্যা রয়েছে 50টি, শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের আছে ভৌত বিজ্ঞান, সেখানে আসন সংখ্যা রয়েছে 22টি এবং জীববিজ্ঞান আসন সংখ্যা রয়েছে
হচ্ছে 19টি, মোট 41টা আসন রয়েছে। এবং তোমাদের এই ইউনিটে মোট বরাদ্দকৃত আসন সংখ্যা হচ্ছে 1891টি। এবং তোমরা জানো বিজ্ঞান ইউনিট বিভাগীয় মানবিক বা সাধারণ শাখা নির্ধারিত আসন পূর্ণ না হলে এটা বিজ্ঞান ইউনিটের শাখা পূরণ করা হবে। অর্থাৎ এই যে মানবিকের জন্য যে আসনগুলো বরাদ্দ করা হয়েছে, এই আসনগুলো যদি পূর্ণ না হয় তখন তাহলে বিজ্ঞান থেকে অর্থাৎ যারা চূড়ান্ত মেরিটে আসন পাবে, এরপরে যারা অপেক্ষামান তালিকা থাকবা, এই অপেক্ষামান তালিকা হতে তাদের আসলে ভর্তি করা হবে। এবার আসি প্রাথমিক আবেদন। বিজ্ঞান ইউনিটের অধীন অনুষদগত বিভাগ ও ইনস্টিটিউট 2025-26 শিক্ষাবর্ষের আসলে যে প্রাথমিক আবেদন এটা কিভাবে কি করবে না করবে সেটা হচ্ছে এখন দেখতে হবে। আসলে প্রথমত প্রোগ্রাম ভর্তির জন্য 29 অক্টোবর 2025 দুপুর 12টা হতে 16 নভেম্বর 2025 রাত 11:59 অবধি অনলাইন আবেদন করতে হবে। যেটা বললাম যে 2 দিন আগে হচ্ছে শুরু হয়েছে। অনলাইন আবেদন এবং ফি জমা দিতে হবে। ভর্তি আবেদনের তথ্য ছবি সংশোধনের ক্ষেত্রে সর্বশেষ তারিখ হচ্ছে 13 নভেম্বর 2025। অর্থাৎ যেহেতু অ্যাডমিট কার্ডের ছবি ছাপানো হবে, যদি কোনো ধরনের কোনো ত্রুটি থাকে অবশ্যই সেটা 23 নভেম্বর 2025-এর আগে সংশোধন করতে হবে। এবার সেই ভর্তির আবেদনের জন্য হচ্ছে www.admission.eis.du.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। ভর্তির আবেদনের জন্য প্রার্থীর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের তথ্য, বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার, পিতামাতার জাতীয় পরিচয়পত্র নাম্বার, এটা ঐচ্ছিক, তুমি চাইলে দিতেও পারো নাও দিতে পারো। প্রার্থী যে বিভাগীয় কেন্দ্রে পরীক্ষা দিতে আগ্রহী সেই বিভাগের নাম দিবা। তার যেহেতু 8টা বিভাগেই পরীক্ষা, এখন কোন বিভাগে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই বিভাগে তুমি টিক দিবে। প্রযোজ্য ক্ষেত্রে কোঠার তথ্যে ওয়েবসাইটে উল্লেখিত সাইজের একটি ছবি প্রয়োজন, অর্থাৎ ছবির একটা সাইজ দেওয়া থাকবে, ওই সাইজটা করবে। ভর্তির আবেদন ফি তাৎক্ষণিক অনলাইনে 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী, রূপালী নির্ধারিত তোমরা জমা দিতে পারবে। পাশাপাশি তোমরা যে অনলাইন পেমেন্ট আছে বিকাশ, নগদ, রকেট, এটা দিয়েও পেমেন্ট করতে পারবে। আবেদন এবং ফি জমার বিষয়ে বিস্তারিত জানতে www.admission.eis.du.ac.bd ওয়েবসাইটে একটি তথ্য পাওয়া যাবে। এবার আসলে যে এই ইউনিটে ভর্তির ন্যূনতম যোগ্যতা কত সেটা হচ্ছে আমরা একটু দেখে নিই। প্রথমত হচ্ছে প্রার্থীকে 2020 হতে 2023 সাল পর্যন্ত মাধ্যমিক অথবা সমমান, অর্থাৎ তোমার এসএসসি সাল 2020 হতে 2023-এর ভিতর হতে হবে। এবং তোমার এইচএসসি অর্থাৎ 2025 সালে বাংলাদেশের যে কোনো বোর্ড থেকে বিজ্ঞান বা কৃষি বিজ্ঞান শাখায়, উচ্চ মাধ্যমিক অথবা মাদ্রাসা বোর্ডের বিজ্ঞান শাখায়, আলিম বা বিজ্ঞান শাখায় IGCSE বা ও লেভেল এবং IAL বা GCE এ লেভেল অথবা সমমানের বিদেশি ডিগ্রিধারী হতে হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা সমান গ্রেড ভিত্তিক পরীক্ষায় ন্যূনতম পৃথকভাবে চতুর্থ বিষয়টা অ্যাটলিস্ট 3.50 থাকতে হবে। অর্থাৎ তোমার 3.50 এসএসসি SSC উভয়তে থাকতে হবে এবং দুটা মিলে তোমার হচ্ছে ন্যূনতম 8 থাকতে হবে। এবং যারা হচ্ছে তোমরা এইগুলো করবা অর্থাৎ তোমাদের এ লেভেল ও লেভেল করবা তাদের জন্য আসলে পরবর্তী জায়গায় বিদেশি ডিগ্রির অবস্থায় থাকবে, তাদেরও গিতে হবে না। বিদেশি ডিগ্রির ক্ষেত্রে ডিগ্রি অসম্পন্ন থাকা অবস্থা, অর্থাৎ যদি যারা বিদেশি শিক্ষার্থীরা আছো তারা যদি অ্যাপ্লাই করতে চাও, তাদের যদি ডিগ্রি অসম্পন্ন থাকে বা তাদের যে দেশের যে ডিগ্রি সেটা যদি না পারে তাহলে তারা করতে পারবে না। এবার আসুক, এটা হচ্ছে বিজ্ঞান ইউনিটের জন্য, অর্থাৎ বিজ্ঞান শাখায় যারা এইচএসসি বা এসএসসিতে বিজ্ঞান ইউনিট পড়তে তাদের জন্য এটা। তাহলে এবার আসে অন্যান্য বোর্ড অর্থাৎ অন্যান্য যেই বিভাগগুলো আছে, তো মানবিক বাণিজ্য শাখায় এখান থেকে অ্যাপ্লাই করতে আসলে কী কী যোগ্যতা প্রয়োজন। বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড হতে 2020 হতে 2023 সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং 2025 সালে আরেকটা কথা সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো সেকেন্ড টাইপ অপশন নেই। দেখো 2025 সালে যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হচ্ছে শুধু তারাই অ্যাপ্লাই করতে পারবে, যারা এসএসসি 24 হচ্ছে তো সেকেন্ড টাইমার তারা কিন্তু পারবে না। 2025 সালের উচ্চ মাধ্যমিক অথবা সমান পরীক্ষায় মানবিক বা সাধারণ অথবা ব্যবসা শিক্ষা উত্তীর্ণ হতে বিজ্ঞান ইউনিটে ভর্তির জন্য করতে পারবে। অর্থাৎ তোমরা যারা মানবিক থেকে এই দুইটা বছর তারা সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিক অর্থাৎ এসএসসি এবং এইচএসসি এবং তাদের গ্রেড ভিত্তিক প্রতিটি ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে এবং দুইটি মিলায় 7.5 অর্থাৎ অ্যাটলিস্ট যে কোনো তোমার 3 থাকতে হবে এবং দুইটা মিলায় তোমার 7.5 বাঞ্ছনীয়, অর্থাৎ 7.5 না থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। এবং যারা এই যে মানগুলো আছে অর্থাৎ এ লেভেল ও লেভেল তাদের ক্ষেত্রে তোমার এইখানে তথ্য দেওয়া আছে, সেটা আমি আলোচনা করে দেখিয়ে দেবো। এই নির্দেশনা 19 নম্বর ধারা অনুযায়ী প্রতি ন্যূনতম যোগ্যতা অনুযায়ী একজন প্রার্থীর ভর্তিযোগ্য বিষয়সমূহ নির্ধারিত হবে। ভর্তিযোগ্য বিষয়সমূহের সময় শূন্য আসন থাকা সাপেক্ষে মেধাক্রম পছন্দক্রম উপর ভিত্তি করে ভর্তি সুযোগে অ্যাডমিশন অফার প্রদান করা হবে। অর্থাৎ যদি কোনো কারণে তুমি একটা সাবজেক্টে ভর্তি হও, এরপরে যদি মাইগ্রেশন অন রাখো তুমি চাইলে উপরের বিষয়গুলো যদি তোমার মনোনীত হয় তুমি আসতে পারবে। অর্থাৎ সাবজেক্ট চয়েসটা সম্পূর্ণ অটোমেশন হবে এবং অটোমেশন পদ্ধতিতে হবে, যার ফলে কোনো ধরনের সক্রিয় তোমার মানুষের যে কৃত্রিম হাতের ছোঁয়া থাকবে না বা মানুষের দ্বারা কোনো কিছু কন্ট্রোল হচ্ছে না, যা হবে সম্পূর্ণ অটোমেটেড ওয়েতে। এবার যারা এ লেভেল ও লেভেল থেকে পরীক্ষা দিবে তাদের জন্য যে নির্দেশনা সেটা হচ্ছে কি, যে সকল প্রার্থী 2020 সালে বা তারপরে IGCSE বা অথবা ও লেভেল পরীক্ষা উত্তীর্ণ 5টি বিষয় এবং 2025 সালের IAL বা এ লেভেল পরীক্ষায় বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা অথবা সমমানের পরীক্ষায় বিষয় অত্যন্ত 2টি বিষয় উত্তীর্ণ হয়ে এবং IGCSE অথবা ও লেভেল এবং
IAL অথবা এ লেভেল এর সর্বশেষ পরীক্ষায় সনকে উক্ত পরীক্ষায় পাশের বছর হিসেবে গণ্য করা হবে এবং উপযুক্ত 7টি বিষয়ে 2টিতে অন্যতম গ্রেড এ থাকতে হবে এবং 3টিতে বি এবং অপর 2টিতে অন্তত সি থাকা বাঞ্ছনীয়। না হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। গ্রেড গণক্ষেত্রে বিশ্বে প্রাপ্ত বিষয় বিবেচনা করা হবে, তবে কোনো ক্ষেত্রে ডি গ্রহণযোগ্য নয়। এবার ও লেভেল ও এ লেভেল পরীক্ষায় প্রাপ্ত লেটার গ্রেডের গ্রেড পয়েন্ট নিম্নরূপ জিপিএ ধরা হবে, অর্থাৎ যাদের এ আছে তারা জিপিএ 5 ধরা হবে, যাদের বি আছে তারা 4 এবং যাদের সি আছে তারা আছে 3.5। এবার যে কোনো বিদেশি ডিগ্রিধারী আবেদনের পূর্বে সমতা নিরূপণের আবেদন করতে হবে। আবার যে সমতা নিরূপণের আবেদন এটা করতে হবে। ও লেভেল বিদেশি পাঠকদের পাঠক্রমে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ আবেদনকারী সমতা নিরূপণের জন্য www.admission.ac.bg সমমান আবেদন বা ইকুইভ্যালেন্স অ্যাপ্লিকেশন মেনুতে আবেদন করে তাৎক্ষণিক আবেদন অনলাইনে নির্ধারিত ফি দিতে হবে। সমতা নিরূপণের পর প্রাপ্ত ইকুইভ্যালেন্স আইডি ব্যবহার করে সাধারণ আবেদনকারীর মতো একই ওয়েবসাইটে লগ ইন করে আবেদন করতে হবে, অর্থাৎ তারা আগে এটা সাধন করে এরপরে হচ্ছে কাম যেটা আছে সেটা করবে। এবারে আসলে ভর্তি পরীক্ষাটা কি? ভর্তি ইচ্ছুক সকল প্রার্থীকে বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ এই যে এই ইউনিটের সকল পরীক্ষাতে অবশ্যই বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অংশগ্রহণ করে। ভর্তি পরীক্ষা 20 ডিসেম্বর শনিবার সকাল 11টায় অনুষ্ঠিত হবে এবং সকলে চেষ্টা করবা যে যত দ্রুত সম্ভব সকাল 10টা বা 10:30টার ভিতর কেন্দ্রের কাছাকাছি চলে যেতে। পরীক্ষার মোট সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষা এমসিকিউ এবং লিখিত বর্ণনামূলক প্রশ্নে অনুষ্ঠিত হবে। প্রতি পরীক্ষায় মোট নম্বর হচ্ছে 100, তন্মধ্যে 60 নম্বর হচ্ছে এমসিকিউ এবং 40 নম্বর হচ্ছে লিখিত বর্ণনামূলক প্রশ্ন থাকবে, অর্থাৎ তোমাদের যে লিখিত পরীক্ষা দুই ধাপে হবে, এক হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে লিখিত। তো এই লিখিত পরীক্ষাটা হচ্ছে তোমাদের 40 মার্কের এবং এমসিকিউ হচ্ছে 60 মার্কের। এমসিকিউ পরীক্ষা 45 মিনিট, লিখিত পরীক্ষা 45 মিনিট। এবং কী পরীক্ষা হবে? বর্ণনামূলক। ভর্তি পরীক্ষায় কোনো প্রকার ক্যালকুলেটর বা ডিভাইস ব্যবহার করা যাবে না, যাগুলো যাবে সেগুলো লিস্ট আসলে তারা খুব শীঘ্রই একটা আপডেট দিয়ে দেবে। ভর্তি পরীক্ষা এমসিকিউ লিখিত পরীক্ষার সালের অনুষ্ঠিত পাঠ্য অনুসারে গড়ে হবে, অর্থাৎ যে শর্ট তোমাদের ভিতরে একটা প্রশ্ন থাকতে পারে যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা এটা কি শর্ট সিলেবাস হবে না ফুল সিলেবাস হবে? তো এটা হচ্ছে তোমাদের এইচএসসি 25-এর যে সিলেবাসটা ছিল অর্থাৎ শর্ট সিলেবাস, এই আঙ্গিকে আসলে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। বিজ্ঞান শাখার ক্ষেত্রে নিম্নলিখিত নীতিমালা অনুসরণ করতে হবে। যারা বিজ্ঞান শাখা দেবে তারা এই নীতিমালা তোমাদের অনুসরণ করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী পদার্থবিজ্ঞান রসায়ন সহ 4টি বিষয়ের উত্তর দিতে হবে, অর্থাৎ পদার্থ রসায়ন অবশ্যই দিতে হবে, পাশাপাশি 2টা বিষয়ে অন্যত দিতে হবে। যে সকল পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরিবর্তন সম্মানের পরীক্ষা পদার্থ রসায়ন গণিত জীববিজ্ঞানে বিষয় অধ্যয়ন করেছে তারা এই সকল বিষয়ে পরীক্ষা দিবে। তবে কোনো পরীক্ষার্থী ইচ্ছা করলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ে অতিরিক্ত চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি, অর্থাৎ কারো যদি চতুর্থ বিষয় জীববিজ্ঞান থাকে সে জীববিজ্ঞান বাদ দিয়ে বাংলা অথবা ইংরেজি দেখাতে পারো। কারো যদি ম্যাথ থাকে বা গণিত থাকে তারা ওটা বাদ দিয়ে তোমরা বাংলা অথবা ইংরেজি দাগাতে পারো। উল্লেখ্য যে পদার্থবিজ্ঞান রসায়ন বিষয়ে পরীক্ষা দেওয়া আবশ্যক, অর্থাৎ তোমরা এই যে জীববিজ্ঞান বা গণিত যেটা যার 4 সাবজেক্ট সেটা বাদ দিয়ে দাগাতে পারো, কিন্তু পদার্থবিজ্ঞান এবং রসায়ন এই দুইটা অবশ্যই তোমাদের দাগাতে হবে। এ লেভেল বা সম্মান পর্যায়ে অধ্যয়নকৃত পরীক্ষার্থীদের পদার্থবিজ্ঞান ও রসায়ন সহ অন্য যে কোনো 2টি বিষয় অর্থাৎ গণিত জীববিজ্ঞান বাংলা ইংরেজি যে কোনো বিষয়ে 2টিতে করতে হবে এবং পূরণ করতে হবে। এবার এসে মানবিক বা ব্যবসা শিক্ষা থেকে যারা পরীক্ষা দিবে তাদের করণীয় কি? প্রত্যেক পরীক্ষার্থীর বাংলা ইংরেজি আইসিটি বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়া আবশ্যক, অর্থাৎ যারা তোমরা সায়েন্সের তো ফিজিক্স কেমিস্ট্রি তো পারবে না তোমাদের জন্য আইসিটি পড়তে হবে। এবং গণিত পরিসংখ্যান মনোবিজ্ঞান অর্থনৈতিক ভূগোল বিষয়সমূহ হতে যে কোনো একটি বিষয়ে 4টি পূর্ণ করতে হবে। যদি তুমি এই 3টা তো তোমার আবশ্যিক দিতে হচ্ছে। এবার বাংলা ইংরেজি আইসিটি, এবার তুমি যে বিষয়গুলোতে যেহেতু টেকনিক্যাল সাবজেক্ট তুমি এইগুলোতে কী করে তুমি নিজের এলিজিবিলিটি প্রকাশ করবে, তার কারণে গণিত অথবা পরিসংখ্যান অথবা মনোবিজ্ঞান অথবা ভূগোল অথবা অর্থনীতি যে কোনো একটা তোমার দাগাতে হবে। প্রতিটা সব প্রশ্নেরই অপশন থাকবে। তবে IAL বা GCE অথবা এ লেভেল বা বিদেশি ডিগ্রির পরীক্ষাতে বাংলার পরিবর্তে অ্যাডভান্স ইংলিশ বিষয়ে পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ যারা এই সকল ইংলিশ মিডিয়াম থেকে এসেছো তারা চাইলে বাংলার পরিবর্তে অ্যাডভান্স ইংলিশ বলে একটা অপশন থাকে সেটা তোমরা পরীক্ষা দিতে পারবে। একজন প্রার্থী যে 4টি বিষয়ে প্রশ্ন উত্তর দেবে তার উপর নির্ভর করে তার বিভাগ বা ইনস্টিটিউট ভর্তি হবে, অর্থাৎ কিছু কিছু ইনস্টিটিউট আছে যে এই জিনিসগুলো দাগাতে হবে, না দাগালে হবে না। আমরা সামনে গেলে সেগুলো দেখবো, তো সেইগুলো যদি না দাগাও তাহলে তুমি ওইগুলোর জন্য এলিজেবল হবে না। এবার আছে ভর্তি পরীক্ষার মান ও সময়বর্তন প্রতিটি বিষয়ের জন্য 25 নম্বর করে বরাদ্দ, তন্মধ্যে এমসিকিউ অংশের জন্য 15 এবং লিখিতের জন্য 10 বরাদ্দ বর্ণনামূলক প্রশ্ন থাকবে। এবার এমসিকিউ অংশে 60 নম্বরের জন্য 45 মিনিট বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ প্রতিটি বিষয়ের 15 নম্বর, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 এবং লিখিত পরীক্ষা আসলে বর্ণনামূলক প্রশ্ন থাকবে যেটার মোট নম্বর 40 এবং সময় হচ্ছে 45 মিনিট। প্রতিটি বিষয়ের নম্বর থাকবে 10 এবং প্রতিটি প্রশ্নের মান 2 থেকে 5-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ যে তোমার এমন আছে 5টা ছোটো প্রশ্ন দিতে পারো অথবা 2টা তোমার বর্ণনামূলক প্রশ্ন দিয়ে দিল যে 2টা বর্ণনামূলক 10 মার্কের তোমার অ্যান্সার করে দিলে হয়ে যাচ্ছে। এবার আসে এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুলের জন্য 0.25 বা 0.25 কর্তন করা হবে, যা এবং তা বিষয়ভিত্তিক সমন্বয় করা হবে, অর্থাৎ 4টা ভুল করলে তোমার 1 মার্ক কাটা যাবে।
ভর্তি পরীক্ষা এমসিকিউ অংশের 5 নম্বর হচ্ছে 24, অর্থাৎ যদি তোমরা এমসিকিউতে 24 না পাও তাহলে তোমাদের লিখিত খাতা দেখা হবে না। 24 নম্বর পেলেই যে কেবল লিখিত বর্ণনামূলক উত্তরপত্র জন্য বিবেচিত হবে। এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিজ্ঞান ইউনিটের মোট আসনের কমপক্ষে 5 গুণ পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে। অর্থাৎ আমাদের এখানে দেখতে পাচ্ছি এই যে 1900 কয়জন আমরা দেখলাম, এই যে 1891 জন, এটার 5 গুণ করলে অর্থাৎ অলমোস্ট তোমার 9000-এর মতো লিখিত খাতা দেখা হবে। এরপরে আর লিখিত খাতা দেখা হবে না। এবং বিজ্ঞান ইউনিটের তবে এমসিকিউ পরীক্ষা নীতিতে এই কথা বলা হয়েছে, লিখিত বর্ণনামূলক অংশের 5 নম্বর হচ্ছে 12, অর্থাৎ 24 আর 12 মোট হচ্ছে তাদের 36 পেতে হবে তোমার উভয় মিলে। তবে এমসিকিউ পরীক্ষা লিখিতের মধ্যে 40 পাওয়া আবশ্যক, অর্থাৎ তোমার দুইটাই এমসিকিউতে 24 এবং লিখিততে 12 পেলেও হচ্ছে 36, কিন্তু আসলে 36 কিন্তু আমাদের 5 নম্বর না, আমাদের 100-র ভিতর 40 না পেলে আমাদের 5 নাম্বার হিসেবে গণ্য করা হবে না, বা পাস করছে এটা গণ্য করা হবে না। অর্থাৎ ওভারঅল 5 নম্বর হচ্ছে 40, এবং যারা 40-এর কম পাবে তারা ভর্তির জন্য বিবেচনা হবে না, অর্থাৎ তাদের খাতায় দেখা হবে না, তারা ভর্তির জন্য কী করে বিবেচিত হবে। প্রার্থীকে এমসিকিউ এবং লিখিত বর্ণনামূলক অংশের ঘর পূরণ করে কালো কালির বল পেন, অর্থাৎ কোনো ধরনের লাল, নীল, সবুজ, হলুদ এই ধরনের কালি ব্যবহার করতে পারবে না। প্রত্যেক লাল যে ব্ল্যাক বা বল পেন আছে এইগুলো, এটা ব্যবহার করে প্রত্যেক প্রার্থীকে কেবল একটি এমসিকিউ এবং একটি লিখিত খাতার উত্তরপত্র সরবরাহ করা হবে। অর্থাৎ তোমাদের একটি এমসিকিউ এবং একটি লিখিত খাতা প্রকাশ করা হবে। যদি কোনো কারণে কোনো খাতায় ভুল হয় এটা কিন্তু দ্বিতীয়বার দেওয়ার কোনো সুযোগ নেই। উত্তরপত্রে পূরণ করার সময় প্রার্থীকে সতর্কতা অবলম্বন করতে হবে। পূরণ করতে গিয়ে ভুল ভ্রান্তির দায় দায়িত্বে প্রার্থীকে বহন করতে হবে। যদি কোনো কারণে, অর্থাৎ আমার পরীক্ষার সময় ছিল যে একটা মেয়ে উত্তরপত্র ভুল করছিল, তার পুরো পরীক্ষার কোনো উত্তরপত্র দেওয়া হয়নি, কারণ ওইখানে গোনা 50 জন স্টুডেন্ট ছিল, 50টা খাতা এসেছিল, যার ফলে হয়েছিল কি আসলে সেই মেয়েটা পরীক্ষা দিতে পারছিল না। কিন্তু হয়তো বা আল্লাহ সেদিন সহায় ছিল, অন্য একটা হলে একটা খাতা ফাঁকা ছিল, অর্থাৎ ওই পরীক্ষা দিতে আসি নাই, যার ফলে ওই খাতাটা এনে পরবর্তীতে তাকে দেওয়া হয় এবং তিনি ওইটা দিয়ে পরীক্ষা দেয়। উত্তরপত্রে রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার না লিখলে ভুল লিখলে ঘষামজা করলে উত্তরপত্র বাতিল হবে। অর্থাৎ ওইখানে যে এমসিকিউগুলো থাকবে এগুলো যদি ভুলভাবে পূরণ করো, অথবা সিরিয়াল নাম্বার যদি তুমি ভুল করে পূরণ করো, তাহলে তোমার খাতা বাতিল হয়ে যাবে। ভর্তি পরীক্ষায় কোনো প্রকার ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষা হলে প্রার্থীর সঙ্গে ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্লুটুথ বা টেলিযোগাযোগ করতে পারে এমন কোনো ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ। যদি তার কাছে পাওয়া যায় তাহলে তাকে বহিষ্কার করা হবে। ভর্তি পরীক্ষার 48 ঘন্টা পূর্ব থেকে বিস্তারিত আসন বিন্যাস, অর্থাৎ তুমি ভর্তি পরীক্ষার 48 ঘন্টা আগে www.admission.eis.du.ac.bd ওয়েবসাইট ঢুকে তুমি দেখতে পারবা যে তোমার যে ওই বিভাগীয় অঞ্চলে আসলে কোথায় তোমার সিট পড়ছে। এছাড়া আবেদনকারী প্রবেশপত্র নির্দেশনা অনুযায়ী SMS এর মাধ্যমে নিজ আসন বিন্যাস জানতে পারবে, অর্থাৎ তোমার ফোনেও SMS চলে যাবে। পরীক্ষা দিন পরীক্ষা শুরু 30 মিনিট আগে, অর্থাৎ বললাম যেটা তোমরা 10টার আগেই চলে যাবা ক্যাম্পাসে, 10টার ওখানে আশেপাশে থাকবা, 10:30টার ভিতর তোমরা ঢোকার চেষ্টা করবা, যেহেতু পরীক্ষা তোমাদের 11টা থেকে 12:30 অবধি শুরু হচ্ছে। কোনো প্রার্থী অন্যের ছবি নম্বরপত্র ব্যবহার করলে বা অন্য যে কোনো অসুবিধা অবলম্বন করলে তার পরীক্ষা বাতিল এবং বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে, অর্থাৎ কোনো ধরনের প্রক্সি গ্রহণযোগ্য হবে না। পরীক্ষা উপায় অবলম্বনে কোনো রিপোর্ট থাকলে প্রার্থীর ভর্তি বাতিল করা হবে। যদি কেউ কোনো ধরনের কিছু করে ধরো ভাড়ায় গেলা বা তোমরা সেটা করে চলে গেলে, কিন্তু পরবর্তীতে সেটা প্রমাণিত হয়, তাহলে কিন্তু কোনো ধরো 1 বছর 2 বছর বা 5 বছর 3-4 বছর পরেও যদি প্রমাণিত হয়, সেটা কিন্তু তোমার ভর্তি বাতিলের জন্য গণ্য এবং পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ যেহেতু তোমরা জানো যে করোনার একটা প্রকোপ কিন্তু দেশে এখনও বিদ্যমান, পাশাপাশি ডেঙ্গু আছে, যার ফলে যারা পরীক্ষা দিতে যাবা ডেঙ্গুর জন্য তার কয়েল নিয়ে যাওয়া দরকার নেই, কিন্তু অবশ্যই মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এটা চাইলে তোমরা ব্যবহার করতে পারো, না চাইলে না, সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। এবার আসে মেধা স্কোর বা মেধাক্রম কীভাবে তৈরি হবে। তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 100 নম্বরের হচ্ছে এমসিকিউ পরীক্ষা হয় এবং বাকি 10-20 নম্বর হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসসি জিপিএ এর উপর নির্ধারিত হয়। অর্থাৎ তোমার এটা হচ্ছে তোমার এসএসসি জিপিএ এর উপর 10 এবং এইচএসসিতে যে জিপিএ পাইছো তার উপর 10 মার্ক দেওয়া হয়। তাই 120 নম্বরের ভিত্তিতে প্রার্থীদের অর্জিত মেধা স্কোরের ক্রমসময় মেধা তালিকা তৈরি করা হবে। অর্থাৎ তুমি ওভারঅল 120 মার্কে কত পেয়েছো এটা হচ্ছে তোমার মেধাক্রমের জন্য বিবেচিত হবে। এই জন্য মাধ্যমিক অথবা ও লেভেল এবং সমমানের পরীক্ষায় প্রাপ্ত হিসাবকৃত জিপিএকে 2 দ্বারা গুণ করতে, উচ্চ মাধ্যমিক বা সমমানের জিপিএকে 2 দ্বারা, অর্থাৎ তুমি যদি ধরো কেউ দুইটাই জিপিএ 5 পেয়েছো, তাহলে দুইটা 10-10-20 পাচ্ছ। কারো যদি ওখানে ধরো একটু কম থাকে, সে হয়তো 17-18 পাবে। আমার যেরকম 18 পয়েন্ট সামথিং ছিল। 2-এর যোগফল এবং পরীক্ষা মিলে হচ্ছে 100তে কত পেয়েছে এটা দিয়ে যোগ করে 120কে মেধাক্রম দেওয়া হবে। মেধা স্কোর সমান হলে নিম্নলিখিত করা, অর্থাৎ ধরো তোমার বন্ধু আর তোমার দুজনই 67 পেয়েছো, এখন এটা মেধাক্রম কি করে উত্তর করা হবে। তখন দেখাবে আসলে ভর্তি পরীক্ষায় আবশ্যিক বিষয় পদার্থবিজ্ঞান রসায়ন প্রাপ্ত নম্বর যোগফল, অর্থাৎ যে তোমাদের যে পদার্থবিজ্ঞান এবং রসায়ন দাগিয়েছ এই দুটোই আসলে তোমরা কে বেশি পেয়েছো। যদি দেখা যায় তোমাদের দুইজনের মধ্যে কেউ বেশি পেয়েছো, তাহলে তাকে মেরিট লিস্ট আগে দিয়ে দেবে। ভর্তি পরীক্ষায় বাংলা বা ইংরেজির বিষয়ে প্রাপ্ত নম্বর যোগফল, এটা হচ্ছে মানবিকের ক্ষেত্রে, অর্থাৎ তাদের তো আর ফিজিক্স কেমিস্ট্রি নেই, তাদের ক্ষেত্রে যদি উভয় মার্ক সমান হয়ে যায় তাহলে অবশ্যই আমার বন্ধুর মার্ক এরকম সমান হয়েছিল। তো
যার জন্য হচ্ছে আপনার বাংলা ও ইংরেজি থেকে যে বেশি পেয়েছে তারটা হচ্ছে আগে বিবেচিত হবে। এবার যদি তা দিয়েও না হয় তাহলে এসএসসি সমানের পরীক্ষায় জিপিএ উইথাউট এডিশনাল 4 সাবজেক্ট, অর্থাৎ তোমার এসএসসি যে 4 সাবজেক্ট ব্যতীত জিপিএ সেটা কার বেশি সেটা দেখাবে, যার বেশি তাকে মেরিট আগে দেওয়া হবে। যদি সেটাও মিলে যায় তাহলে এসএসসি সমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ উইথ এডিশনাল 4 সাবজেক্ট, এবার হচ্ছে তোমাদের ভিতরে ওইটা যোগ করে কার বেশি জিপিএ হচ্ছে যদি দেখে তারপরে সমান হচ্ছে, তখন এসএসসি পরীক্ষায় উইথাউট এডিশনাল অর্থাৎ তোমাদের 4 সাবজেক্ট ব্যতীত যে জিপিএটা আছে এটা দেখাবে। এবং এত দূর অবধি আসলে কারো আসে না, এর ভিতরে কারো না কারো তার মর্ম দেখা দেয়। এবং সর্বশেষ হচ্ছে এসএসসি বা সমানের প্রাপ্ত জিপিএ উইথ এডিশনাল 4 সাবজেক্ট, এটা দিয়ে আসলে মেধাক্রম তৈরি করা হবে, যাতে কারো যদি মেধা স্কোর সেম হয় মেধাক্রম কীভাবে করা হবে সেটাও ক্লিয়ার হয়ে গেল। এবার মেধা স্কোরের ভিত্তিতে নির্ণীত মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ শিক্ষার্থীদের বা পরীক্ষার্থীদের বা প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ প্রতি পরীক্ষার 4 সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে একটা পরীক্ষা অংশগ্রহণের 4 সপ্তাহে 1 মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয় রেজাল্ট দিবে। তো 1 মাসের ভিতর তোমরা www.admission.eas.edu.sc প্রকাশ করাবে। এছাড়া প্রার্থীকে SMS এর মাধ্যমে দেখা হবে। মেধা তালিকায় প্রকাশের তারিখ 5 কর্মদিবসের মধ্যে, অর্থাৎ তারিখ 5 কর্মদিবসের মধ্যেই কার্জন হল এলাকায় অবস্থিত অগ্রণী ব্যাংকে 1000 টাকা নিরীক্ষা ফি এবং রসিদ সহ বিজ্ঞান ইউনিটের দিন বরাবর আবেদন করে প্রার্থীর উত্তরপত্র নিরীক্ষা করানো হবে। অর্থাৎ যদি রেজাল্ট দেওয়ার পর কারো মনে হয় যে তোমাদের এই যে রেজাল্টটা আসলে তোমরা চ্যালেঞ্জ করতে চাচ্ছ বা ভুল আছে, তোমরা হয়তো বা আরও একবার দেখলে খুব সম্ভবত এটা পরিবর্তন হয় না, কিন্তু 2-1টা হয়। যদি সেটা চাও তার কারণে আসলে 5 কর্মদিবসের ভিতর ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা কার্জন হল এলাকায় অবস্থিত অগ্রণী ব্যাংক শাখায় 1000 টাকা তোমার জমা দিতে হবে রসিদ সহ। এবার তোমার বিজ্ঞান ইউনিটের দিন বরাবর একটা আবেদন লিখতে হবে যে তোমার খাতা তুমি পূর্ণ নিরীক্ষণ করেছে। নিরীক্ষার ফলে প্রার্থীরা অর্জিত নম্বরে পরিবর্তন হলে নিরীক্ষা ফি ফেরত দেওয়া হবে। মেধা তালিকায় প্রয়োজনীয় সংশোধন করা হবে। অর্থাৎ যদি তোমার রেজাল্ট ভুল হয় তাহলে তুমি টাকা ফেরত পাবা, যদি রেজাল্ট ভুল না হয় তাহলে কোনো টাকা ফেরত পাবে না। এবার আসলে ওই যে বললাম যে প্রতিটি সত্য আছে, যে কোনো ইউনিটে ভর্তি হলে তোমার যে সত্যগুলো আছে এই সত্যগুলো কি একটু আমরা দেখে নিই। প্রথমত হচ্ছে বিজ্ঞান অনুষদের যে সাবজেক্ট অর্থাৎ পদার্থবিজ্ঞানে তোমার ভর্তি হলে উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষায় পদার্থবিজ্ঞানে ন্যূনতম এ এবং গণিতে এ থাকতে হবে। অর্থাৎ যাদের এই দুটো এ থাকবে না তারা এখানে সাবজেক্ট চয়েস দিতে পারবে না। তোমরা উত্তীর্ণ হয়ে যারা কেউ হয়তো খুব ভালো মেরিট করছো কিন্তু তার ফিজিক্সে বি আছে বা ম্যাথে এ মাইনাস আছে, সে কিন্তু ফিজিক্সে পড়তে পারবে না। এবং ভর্তি পরীক্ষায় তাকে ফিজিক্সে অর্থাৎ পদার্থবিজ্ঞানে 9-10 পেতে হবে ন্যূনতম, এবং গণিতে ন্যূনতম 10 পেতে হবে। গণিতেও সেই একই কথা, গণিতে তোমার উত্তীর্ণতা গণিত অবশ্যই এ পেতে হবে, এবং মানবিক ও সাধারণ শাখায় গণিতে তোমার এ পেতে, এবং উভয় ক্ষেত্রে পরীক্ষায় গণিতে অ্যাটলিস্ট 10 থাকতে হবে। রসায়নের জন্য রসায়ন, গণিত এবং পদার্থবিজ্ঞান 3টি বিষয় হচ্ছে এ থাকতে হবে, এবং ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন রসায়নের 10 থাকা আবশ্যক। এবার পরিসংখ্যান বিভাগের জন্য গণিতে এ থাকতে হবে, অর্থাৎ বিজ্ঞান শাখায় যারা পরীক্ষা দিবে, এবং মানবিক ও সাধারণ শিক্ষার্থীর জন্য এটা ভর্তি পরীক্ষায় উভয়ে 10 পেতে হবে। ফলিত গণিতে এ থাকা আছে, এবং গণিত পরীক্ষায় 12 এবং পদার্থবিজ্ঞানে 8 থাকতে তুমি এই যে বিভাগের জন্য তুমি এলিজিবল ঘোষিত হবে। এবার মৃত্তিকা, পানি ও পরিবেশের জন্য রসায়নে বি থাকতে হবে, পদার্থে বি অথবা, এবং গণিত অথবা জীববিজ্ঞানের যে কোনো একটা বি থাকতেই হবে। অর্থাৎ এর কম গ্রেডে তুমি এই সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে না। এবং রসায়ন ও জীববিজ্ঞানে তোমার ভর্তি পরীক্ষায় কমপক্ষে 10 থাকতে হবে। উদ্ভিদ বিজ্ঞান হচ্ছে জীববিজ্ঞানে তোমার কমপক্ষে 20 থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় 10 নম্বর থাকা আবশ্যক। প্রাণীবিদ্যা, জীববিজ্ঞান ও রসায়নে তোমার বি থাকতে হবে এবং জীববিজ্ঞান পরীক্ষায় 12 থাকা আবশ্যক। প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানে রসায়নে এ থাকতে হবে, গণিতে এ মাইনাস এবং জীববিজ্ঞানে এ মাইনাস থাকতে, এবং ভর্তি পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞানে সর্বনিম্ন 10 নম্বর থাকা বাঞ্ছনীয়। এবার জীববিজ্ঞান অনুষদে যদি মনোবিজ্ঞানটা দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ভর্তি পরীক্ষায় নির্ধারিত গ্রেড অর্থাৎ যে গ্রেডটা বললো আসলে সেটাই থাকতে হবে, এবং গণিত ও জীববিজ্ঞানের 10 থাকতে হবে। মানবিক ও সাধারণ শিক্ষার্থীর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ভর্তি পরীক্ষা নির্ধারিত, অর্থাৎ যেটা মার বলছিল যে যেই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইয়ের জন্য যে নির্ধারিত গ্রেড ওইটা থাকলেই হচ্ছে যে তোমার 3.5 দুটা হচ্ছে মিলায় 7, ওদের হচ্ছে দুটো অ্যাটলিস্ট 8 থাকতে হবে, 3-3-7, আর একটা হচ্ছে 3.5-3.5 8 থাকতে হবে। তো এটা থাকতে হবে, এবং গণিত, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, অর্থনীতি, ভূগোল যেটা থাকো সেটাই 10 থাকতে হবে। অনুজীব বিজ্ঞানে হচ্ছে তোমার রসায়ন এ থাকতে হবে, জীববিজ্ঞানে এ থাকতে হবে, গণিতে বি থাকতে হবে। অর্থাৎ এইচএসসিতে এইচএসসি রেজাল্টে যাদের এইচএসসি রেজাল্ট একটু তোমার খারাপ হয়েছে তারা আসলে এই সাবজেক্টগুলো একটু দেখে নিও যে তুমি কোনটা কী করতে পারতেছো, কোনটা কী পড়তে পারতেছো, কারণ ক্যালকুলেটর বা ক্যালকুলেশন করে আসলে পরীক্ষা নিয়ে অংশগ্রহণ করলে এটা তোমার জন্য ভালো। এবং জীববিজ্ঞান ও রসায়নে তোমাকে 10 থাকা আবশ্যক। এবার মৎস্যবিজ্ঞানে থাকবে হচ্ছে তোমার গণিতে বি থাকতে হবে, রসায়নে বি থাকতে হবে, এবং জীববিজ্ঞানে এ মাইনাস থাকা বাঞ্ছনীয়। পাশাপাশি জীববিজ্ঞানে 11.5 এবং রসায়নে 10 মার্ক তোমার ভর্তি পরীক্ষায় থাকতে হবে। জিন প্রকৌশল ও জীব প্রযুক্তিতে রসায়ন এ মাইনাস, জীববিজ্ঞান এ মাইনাস, গণিতে এ মাইনাস থাকতে হবে, এবং ভর্তি পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞানে কমপক্ষে 12 মার্ক থাকা
আবশ্যক ফার্মেসি অনুষদে ফার্মেসিতে রসায়ন গণিত, রসায়ন এ থাকতে হবে, গণিতে বি থাকতে এবং জীববিজ্ঞানে মাইনাস থাকতে হবে, রসায়নে 10.5 এবং জীববিজ্ঞানে 10.5 মার্ক ভর্তি পরীক্ষায় থাকতে হবে। আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে যেটা আছে সেটা ভূগোল ও পরিবেশ যে বিষয়টি, বিজ্ঞান শাখা হতে ভূগোলে এ থাকতে হবে, প্রথমত রসায়ন গণিত জীববিজ্ঞানে ন্যূনতম বি থাকলে তুমি এই সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং তোমার ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান গণিতে 9 থাকা আবশ্যক। এবার আর যদি দেখি সেটা হচ্ছে যদি তুমি মানবিক বা সাধারণ শিক্ষাতে অথবা ব্যবসা শিক্ষা শাখাতে তরো, তাহলে ভূগোল বা বাণিজ্যিক ভূগোল থেকে তোমার ন্যূনতম বি থাকতে হবে এবং এইচএসসি পরীক্ষায় বাংলা ইংরেজি আইসিটিতে বি থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় ইংরেজি ভূগোল বা মনোবিজ্ঞানে 8 থাকা বাঞ্ছনীয়। এবার হচ্ছে ভূতত্ত্বতে পদার্থবিজ্ঞানে বি, গণিতে বি, রসায়নে বি, জীববিজ্ঞানে বি থাকতে হবে। পদার্থবিজ্ঞান গণিত রসায়ন ও জীববিজ্ঞানে ভর্তি পরীক্ষায় 8 থাকতে হবে, অর্থাৎ যে কোনো একটাই। সমুদ্রবিজ্ঞানে হচ্ছে গণিতে বি, পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান বা রসায়নে যে কোনো একটাই বি থাকতেই হবে। গণিত পদার্থবিজ্ঞানে 9 থাকতে হবে ভর্তি পরীক্ষা এবং জীববিজ্ঞান ও রসায়নে 9 থাকতে হবে। ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স এটা পদার্থবিজ্ঞানে বি, রসায়নে বি, গণিতে বি এবং জীববিজ্ঞানে বি থাকতে হবে। পদার্থবিজ্ঞানে ভর্তি পরীক্ষা 8, রসায়নে 8, গণিতে 8 এবং জীববিজ্ঞানে 8 থাকতে হবে। এবার আসি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদেরগুলো। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে যদি তুমি পদার্থবিজ্ঞানে আরেকটা আছে সেটা হচ্ছে আবহাওয়া বিজ্ঞান, এটা পদার্থবিজ্ঞানে এ, গণিতেই থাকতে হবে এবং পদার্থবিজ্ঞান অথবা গণিতে ভর্তি পরীক্ষায় 9 থাকা তোমাদের জন্য এটা হচ্ছে মানে এমন একটা মার্ক যেটা তোমাদের 9 না থাকলে এতে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। এবার হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞানে তো এই থাকতে হবে, গণিতে এ থাকতে হবে। এসএসসি পরীক্ষা এবং পদার্থবিজ্ঞান ও গণিতে ভর্তি পরীক্ষায় 13 নম্বর পেতে হবে কমপক্ষে। ফলিত রসায়ন ও কৌশল রসায়নে, পদার্থবিজ্ঞানে, গণিতে এবং ভর্তি পরীক্ষায় রসায়নে 13, পদার্থবিজ্ঞান 11, গণিতে 11 থাকতেই হবে। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞানে এবং গণিতে হচ্ছে এ থাকতে হবে, পদার্থবিজ্ঞানে 15 এবং গণিতে 15 থাকতে হবে। নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে পদার্থবিজ্ঞানে, গণিতে এ এবং পদার্থবিজ্ঞান ও গণিতে ও ভর্তি পরীক্ষায় 13 করে পেতে হবে। রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এসএসসি পরীক্ষা দুটায়, এসএসসিতে হচ্ছে পদার্থবিজ্ঞান এবং গণিতে গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে 13 এবং গণিতে 14 পেতে হবে। এবার পরিসংখ্যান গবেষণা ও শিক্ষা ইনস্টিটিউটে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্সে গণিতে এ থাকতে হবে এবং ভর্তি পরীক্ষার গণিতে 12.5 পেতে হবে। পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্য বিজ্ঞানে রসায়নে বি, জীববিজ্ঞানে বি থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞানে ন্যূনতম 10 মার্ক থাকতে হবে। তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউটে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে গণিতে এ, পদার্থবিজ্ঞানে থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় গণিতে 13, পদার্থবিজ্ঞানে 13 থাকতে হবে। ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে লেদার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য রসায়নে বি, গণিতে বি, পদার্থবিজ্ঞানে বি থাকতে হবে এবং রসায়ন ও গণিতে উভয় পরীক্ষায় তোমার ভর্তি পরীক্ষায় 8 থাকতে হবে মার্ক। ফুটওয়্যার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, রসায়ন এ, গণিতে এ, বি, পদার্থবিজ্ঞানে বি এবং রসায়ন ও গণিতে উভয় পরীক্ষায় ভর্তি পরীক্ষায় 8 মার্ক থাকতে হবে। লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং, রসায়নে এ, গণিতে বি, পদার্থবিজ্ঞানে বি এবং রসায়ন ও গণিতে উভয় পরীক্ষায় তোমার ভর্তি পরীক্ষায় 8 নম্বর থাকতে হবে। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ভৌত বিজ্ঞানে, পদার্থবিজ্ঞানে এ মাইনাস, রসায়নে এ মাইনাস, গণিতে এ মাইনাস এবং তোমার ভর্তি পরীক্ষায় পদার্থ রসায়ন এবং গণিতে ন্যূনতম 8 থাকতে হবে। জীববিজ্ঞানে রসায়নে এ মাইনাস, জীববিজ্ঞানে এ মাইনাস, রসায়নে 8 এবং জীববিজ্ঞানে 8 থাকতে হবে ভর্তি পরীক্ষায়। আচ্ছা, এই ছিল আসলে ভর্তির যোগ্যতা এবং কী কী পেতে হবে সেটা। এবার আসলে মেধা তালিকার প্রকাশের পর নির্দিষ্ট তারিখের মধ্যে অনলাইনে মেধা পছন্দক্রম বা সাবজেক্ট চয়েস ফর্ম দেওয়া হবে। আচ্ছা, সেখানে দেখতে পারবো যে তুমি তোমার কোন সাবজেক্টের জন্য এলিজিবল ও কোন সাবজেক্টের এলিজিবল না। পরবর্তীতে বিভাগ পছন্দক্রম, ভর্তি পরীক্ষার মেধাক্রম, ভর্তির যোগ্যতা অনুসারে বিভাগ বন্টনের তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.admission.edu.ac তে প্রকাশ করা হবে। এছাড়া ভর্তি ইস্যু প্রার্থীকে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্ধারিত তারিখের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মূল নম্বরপত্র অর্থাৎ একাডেমিক ট্রান্সক্রিপ্ট আছে জীববিজ্ঞান অনুষদের অফিসে উপস্থিত হতে হবে। চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত প্রার্থীর উচ্চ মাধ্যমিকের মূল নম্বরপত্র জমা রাখা হবে। ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ভর্তি ফর্মের সঙ্গে অন্যান্য প্রসঙ্গিত কাগজ সর্বশেষ যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ সেই শিক্ষা প্রতিষ্ঠান প্রশংসাপত্র অর্থাৎ টেস্টমনির অভিভাবকের বাৎসরিক আয়ের সনদ, তোমাদের আয়ের সনদটা কিন্তু তখন ইনস্ট্যান্ট জোগাড় করা কষ্ট হচ্ছে, তো আগে থাকতেই তোমরা জোগাড় করে রাখো এবং সহজ ইউনিটে জমা দিতে হবে। ভর্তি প্রক্রিয়া যে কোনো পর্যায়ে, এমনকি ভর্তি সম্পন্ন হওয়ার পরেও ভর্তির প্রদত্ত তথ্যটি যদি ভুল ধরা পরে বসত অবলম্বনে প্রমাণ পাওয়া যায় তাহলে ভর্তি কমিটি ন্যূনতম যোগ্যতা নেই, তাহলে তারা ভর্তি অংশগ্রহণের অনুমতি বা ভর্তি পরীক্ষা বা বিভাগ বাতিল করা হবে। এবার আসলে যে কোটার কথাবার্তা, যে কোটাগুলো আছে সেই কোটাগুলো একটু দেখি। সেটা হচ্ছে প্রথমত যারা উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তাদের যে ন্যূনতম তোমাদের যেই কাগজপত্রগুলো আছে, অর্থাৎ এই যে কাগজপত্র যা দ্বারা তোমাকে প্রমাণিত করে যে তুমি একজন উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রতিবন্ধী যারা আছেন, হরিজন, দলিত সম্প্রদায়, মুক্তিযোদ্ধার সন্তান, সকলেরই যেই সনদগুলো আছে এগুলো দিয়েও উপস্থাপন করতে হবে। যেমন মুক্তিযোদ্ধার সন্তানের জন্য আসন বড়দের রয়েছে 5%, উপজাতি ক্ষুদ্র রয়েছে 1%, হরিজন
দরিদ্র সম্প্রদায় রয়েছে 1% এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য রয়েছে 1%। কোটা আসন পূর্ণ না হলে শূন্য আসন সময় পূরণ করা হবে মেধা তালিকা হতে। এছাড়া নির্ধারিত বিকেএসপি হতে উচ্চ পাশ করা পোষ্য সুবিধার উপযুক্ত প্রার্থীকে অনলাইনে প্রয়োজনীয় তথ্য প্রদান করা, এই জন্য একটি মামলা চলমান, বিষয়টি বিচারাধীন বিষয়। এই আলোকে ভর্তি নির্দেশনা ইউনিটারি জীবনসাথ কার্যকর ব্যবস্থা, অর্থাৎ এই বিষয়ে একটা মামলা চলছে, যার ফলে এখন এখান থেকে তোমার যে কোনটা কয়টা সিট বরাদ্দ করবে তা কিছু হয় না। যদি কোনো সময় এটা ফেয়ার পর্যায়ে চলে আসে তাহলে সেটা তোমাদের সিটটা বরাদ্দ করা হবে। ভর্তি প্রক্রিয়া নীতি নির্ধারণ ধারা পরিধি সংযোজন করে পুনরায় অধিকার সংরক্ষণ করে। এবার আসলে একটা ওভারভিউ, সেটা হচ্ছে আবেদনের সময়কাল 29 অক্টোবর 2025 দুপুর 12টা হতে 16 নভেম্বর 2025 রাত 12:30 পর্যন্ত, রাত 11:59 পর্যন্ত। প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা 30 নভেম্বর হতে পরীক্ষা শুরুর 1 ঘন্টা পূর্ব পর্যন্ত। পরীক্ষার তারিখ ও সময় 20 ডিসেম্বর 2025 সকাল 11টা থেকে 12:30 সাড়ে 10টার ভিতর থাকতে হবে। অ্যাটলিস্ট 10টার সময় এখানে উপস্থিত থাকবে। ফল প্রকাশ হচ্ছে পরীক্ষা প্রকাশের 4 সপ্তাহ পর ফল প্রকাশ করা হবে। এবং বিজ্ঞানী ভর্তি সংক্রান্ত তথ্যাবলী যে কোনো জন্য তুমি এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবে এবং পাশাপাশি অনলাইন আবেদন সংক্রান্ত তথ্যের জন্য এই সকল নাম্বারে যোগাযোগ করতে পারবে। তো এই ছিল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের পূর্ণাঙ্গ সার্কুলার বিশ্লেষণ। আসলে আমি খুবই চেষ্টা করছি যে তোমাদের সকল বিষয়ে আলোচনা করে দেওয়ার, যার কারণে তোমাদের কোনো ধরনের কনফিউশন না থাকে। আশা করি সকল কিছু ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো কিছু বাদ থাকে অবশ্যই আমাকে জানাবা, আমি সেগুলো তোমাদের ক্লিয়ার করে দেবো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই অবধি সুস্থ থাকো, সুন্দর থাকো। আর যদি এরকম ভিডিওগুলো পেতে চাও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। পাশাপাশি আমি আমার চ্যানেলে যত সকল এডুকেশনাল ভিডিওগুলো দিই এগুলো একটু দেখবা। পাশাপাশি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয় সার্কুলার বিশ্লেষণ করতেছি এবং এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে বিভাগগুলো আছে, যে ইউনিটগুলো আছে, সকল বিশ্ববিদ্যালয় ইউনিটগুলো আমি বিশ্লেষণ করব এবং পাশাপাশি যে কোনো এডুকেশনাল তথ্য আসলে আমি সবার আগে আপলোড করার চেষ্টা করব। তো খুব শীঘ্রই আশা করি তোমাদের অ্যাডমিশন যাত্রা খুব ভালো হবে, তোমরা ভালো করে পড়াশোনা করছো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সে সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।